সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আমরা পড়তেছিলাম নবম শ্রেণীর কেমিস্ট্রির চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী সম্পর্কে। পর্যায় সারণীর আজকের ক্লাসটি হচ্ছে চতুর্থ ক্লাস। তো এই চ্যাপ্টারটির মধ্যে গত 3টি ক্লাস আমরা করেছি। 3টি ক্লাসের মধ্যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীর মধ্যে কিভাবে কোনো একটি মৌলের অবস্থান নির্ণয় করতে হয়, তারপরে পর্যায় সারণীর যে বিভিন্ন ধরনের গ্রুপগুলো আছে 18টি গ্রুপ, সেই 18টি গ্রুপের মধ্যে কিছু কিছু গ্রুপের স্পেশাল নাম আছে এবং সেই গ্রুপগুলোর পরিচিতি সম্পর্কে আমরা গত ক্লাসগুলোতে জেনেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে সৃজনশীল প্রশ্ন আসে বেশিরভাগ। এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল আসে তাহলে দেখা গেছে যে এই অংশটা থেকেই সৃজনশীল থাকে ম্যাক্সিমাম সময়। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তো মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম তোমাদের বইয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে 6টা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে পর্যায়বৃত্ত ধর্মগুলো আমরা যদি বলি, প্রথমে হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আরেকটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই যে 6টি ধর্ম, এই 6টি ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। এন্ড পর্যায়বৃত্ত ধর্মটা কি? পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে এই ধর্মগুলো একটি পর্যায়ের মধ্যে বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে পর্যায়ক্রমে আবর্তিত হয়, পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। যেমন একটা পর্যায় নিয়ে যদি আমরা আলোচনা করি উদাহরণ দিয়ে, তাহলে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। সবগুলো পর্যায়বৃত্ত ধর্মই আমরা ওই উদাহরণটা থেকে, ওই পর্যায়টা থেকে আলোচনা করতে পারি। যেমন আমরা জানি তৃতীয় যে পর্যায় আছে পর্যায় সারণীর মধ্যে, তৃতীয় যে পর্যায়টা, সেই তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। 8টি মৌল আছে তৃতীয় পর্যায়ের মধ্যে। এই মৌলগুলো দিয়ে আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলো যদি আলোচনা করি, তাহলে তৃতীয় পর্যায়ের মধ্যে বাম দিকের যে মৌলটা সেটা হচ্ছে সোডিয়াম। পর্যায়ক্রমে আমরা ডান দিকে যাচ্ছি। তো ধাতব ধর্মটা এই পর্যায়ের, একই পর্যায়ের বাম দিকের মৌলগুলোর মধ্যে ধাতব ধর্ম সবচেয়ে বেশি, অর্থাৎ সোডিয়ামের ধাতব ধর্ম এই পর্যায়ের মধ্যে সবগুলোর চাইতে বেশি। সোডিয়াম থেকে যদি আর পরেরটাতে যায়, অর্থাৎ ডান দিকে যায় ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম সোডিয়াম থেকে কম, অ্যালুমিনিয়ামের আরও একটু কম। সিলিকন, সিলিকন ধাতু ধর্ম এবং অধাতু ধর্ম তার মধ্যে দুইটাই থাকে, মানে অ্যালুমিনিয়ামের পরে তার ধাতুর ধর্ম অনেক হ্রাস পায় এবং সেটাকে অপধাতুও বলা হয় বা অর্ধধাতু, মানে সেটা কিছুটা ধাতু কিছুটা অধাতু এদের মতো কাজ করে। ফসফরাসের ধাতু ধর্ম একেবারে নাই, এখানে অধাতু ধর্ম বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে একই পর্যায়ের বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে তাদের ধাতব ধর্ম পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে। তাহলে এই যে পর্যায়ক্রমে যায় মানে হঠাৎ করে কমে না, অথবা এলোমেলোও না যে এটার থেকে এটা কমলো আবার বাড়লো আবার কমলো, এরকম এলোমেলো কোনো বৈশিষ্ট্য নাই। সেখানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ধর্মগুলো পরিবর্তিত হয়, এই প্রত্যেকটা ধর্ম। এই জন্য তাদেরকে বলা হয়েছে পর্যায়বৃত্ত ধর্ম।
তাহলে ধাতব ধর্ম এটি পর্যাবৃত্ত ধর্ম। অধাতব ধর্ম সেটাও পর্যাবৃত্ত ধর্ম, তাহলে ওইটা কি ধাতু ধর্মের বিপরীত। মানে এই ক্ষেত্রে বাম দিকের গুলোর ছিল ধাতু ধর্ম সবচেয়ে বেশি, আর এখানে ডান দিকের গুলোর মধ্যে ধাতু ধর্ম সবচেয়ে বেশি। তাহলে কি বলতে পারি আমরা, বাম দিক থেকে যদি পর্যায়ক্রমে ডান দিকের মৌলগুলোর দিকে যাই তাদের অধাতুর ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ধাতব ধর্ম অধাতব ধর্ম নিয়ে আলোচনা। তৃতীয় ধর্ম যেটা পারমাণবিক আকার, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই পর্যাবৃত্ত যতগুলো বৈশিষ্ট্য আছে, যতগুলো ধর্ম আছে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পারমাণবিক আকার। এটা নিয়ে আরো বেশি প্রশ্ন হয়। তাহলে পারমাণবিক আকার তার নিয়ে যদি কথা বলি, এটার ক্ষেত্রে কথা হচ্ছে একই পর্যায়ের বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাদের পারমাণবিক আকার পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে, মানে ছোট হইতে থাকে। তাহলে কি দাঁড়াইলো, সোডিয়ামের আকার এদের মধ্যে সবচেয়ে বড়। যে এটা যদি সোডিয়ামের আকার হয়, ম্যাগনেসিয়ামেরটা হবে তার চাইতে কম, ছোট, এরকম। মানে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকারটা আরেকটু ছোট হবে, অ্যালুমিনিয়ামের আকারটা আরেকটু ছোট হবে, সিলিকনের আকারটা আরও ছোট হবে, ফসফরাসের আকার আরও ছোট হবে। অর্থাৎ একই পর্যায়ের বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাইতে থাকি তাদের পর্যায়ক্রমে আকারগুলো, পারমাণবিক আকারগুলো কমতে থাকে। ঠিক আছে, তো আকারগুলো কমতে থাকে সেটা বলা হলো, ঠিক আছে, কিন্তু কেন, এই কেনটার ব্যাখ্যা আমাদেরকে দিতে হয়। এগুলোই সৃজনশীলে আসে, যে কেন সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার কম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের আকার কম, তা ব্যাখ্যা করো। তো এই ব্যাখ্যা করতে যখন বলে, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হয় তাদের ইলেকট্রন বিন্যাসের দিকে, তাদের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা। এগুলোর মধ্যে আমরা জানি প্রত্যেকটা পরমাণুর ভিতরে প্রোটন আছে। তাহলে এদের ব্যাখ্যাটা যদি আমরা বুঝতে চাই, ওই পরমাণুর আকার নিয়ে, ইলেকট্রন প্রোটন নিয়ে একটু কথা বলতে হবে 1 মিনিট। তাহলে ওই পেছনের কথাগুলো তৃতীয় অধ্যায় যেগুলো আমরা পরে আসছি সেইখানে একটু কথা বলি। তো পরমাণুর ভিতরে নিউক্লিয়াস যে থাকে, সেই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে। তো সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন থাকবে 11টি, কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আবার সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে, মানে নিউক্লিয়াসের বাহিরে মিলিয়ে যে 3টা শক্তি স্তর আছে, টোটাল ইলেকট্রন থাকে সোডিয়ামের মধ্যে 11টি। অর্থাৎ সোডিয়ামের মধ্যে টোটাল ইলেকট্রন হচ্ছে 11টি, টোটাল প্রোটন হচ্ছে 11টি। ম্যাগনেসিয়ামের মধ্যে এটার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে 12, ইলেকট্রন থাকবে 12। অ্যালুমিনিয়ামের মধ্যে হবে প্রোটন 13টি, ইলেকট্রন 13টি। তো প্রোটন ইলেকট্রন যতই আমরা ডান দিকে যাব, প্রত্যেকের এইভাবে প্রোটন ইলেকট্রন বাড়তে থাকবে। প্রোটন আর ইলেকট্রন, একটি মৌলের প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার কারণে দেখা যায় যে এদের এই আকারগুলো ছোট হয়। কেন? কারণ প্রোটন 11টি, ইলেকট্রন 11টি। সোডিয়ামের মধ্যে যে আকর্ষণটা হবে, ম্যাগনেসিয়ামের মধ্যে প্রোটন 12টি, ইলেকট্রন 12টি। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রোটন ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে, সংখ্যা যেহেতু বেশি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা আরও বেশি হবে। তো বেশি আকর্ষণ করার কারণে প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ মাঝখানে, বাহিরে হচ্ছে ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে আছে। তো যখন বেশি আকর্ষণ করবে, বাহিরের শেপটা একটু কাছে চলে আসবে, অর্থাৎ পরমাণুটা একটু সংকুচিত হয়ে যাবে। এই সংকোচনের কারণে তার টোটাল যে আকারটা, সেটা একটু ছোট হয়ে যাবে। ক্লিয়ার? তার কারণে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট, অ্যালুমিনিয়ামের আকার আরও ছোট, কারণ ইলেকট্রন প্রোটন বাড়তেছে। ডান দিকের গুলোর মধ্যে আরও ইলেকট্রন প্রোটন বাড়তেছে, আকর্ষণ বেশি হচ্ছে। বেশি আকর্ষণের কারণে
তাদের আকার আরও ছোট হয়ে যাচ্ছে। এই কারণে একই পর্যায়ের বাম দিক থেকে যতই আমরা ডান দিকে যাব তাদের পারমাণবিক আকার কমতে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? তার ছাড়াও পারমাণবিক আকার আরেকটা বিষয়ের উপরে নির্ভর করে, সেগুলো হচ্ছে একই গ্রুপ মানে উপর থেকে নিচে যখন যাওয়া হয়। যেমন আমরা জানি হাইড্রোজেন 1 নম্বর গ্রুপের মধ্যে আছে হাইড্রোজেন, তারপরে আছে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এইভাবে যাচ্ছে। এই ক্ষেত্রে হাইড্রোজেন থেকে ইলেকট্রন প্রোটন বেশি লিথিয়ামের, লিথিয়াম থেকে ইলেকট্রন প্রোটন বেশি সোডিয়ামের, সোডিয়াম থেকে ইলেকট্রন প্রোটন বেশি পটাশিয়ামের। তাহলে তাদের আকার কার সবচেয়ে বেশি? তো আমরা ওই যুক্তি অনুসারে যদি বলি যে ইলেকট্রন প্রোটন যার বেশি আকর্ষণ বেশি তার আকার ছোট হয়, এখানে যেটা দেখলাম, কিন্তু আসলে এখানে এটা না। এই ক্ষেত্রে তাদের ইলেকট্রন প্রোটন নিচের দিকে বেশি, ঠিক আছে, বেশি হওয়ার সত্ত্বেও তাদের আকার বড় হবে। কেন? কারণ এইখানে তারা সবাই একই পর্যায়ে নাই, তাদের শক্তি স্তর একই রকম না। এখানে প্রত্যেকের শক্তি স্তর একরকম, মানে 3টা। এখানে কিন্তু শক্তি স্তর, হাইড্রোজেনের ক্ষেত্রে শক্তি স্তর 1টি, লিথিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর হচ্ছে 2টি, সোডিয়ামের শক্তি স্তর 3টি, আর পটাশিয়ামের শক্তি স্তর হচ্ছে 4টি। তো শক্তি স্তর এইরকম লেভেল, আর সোডিয়ামের ক্ষেত্রে 3টা। তো যার 3টা শক্তি স্তর থাকবে আর যার 4টা শক্তি স্তর থাকবে, তার থেকে তো 4টা শক্তি স্তরের আকার বড় হবে। কারণ শক্তি স্তর আমরা যার বেশি সে তো বড় হবে, কারণ হচ্ছে একটি 3তলা বাড়ি আর একটি 4তলা বাড়ি কখনো সমান হবে না, যেটা 4তলা সেটা বড় দেখা যাবে। ঠিক এই শক্তি স্তরগুলোকে আমরা ওই রকমভাবে চিন্তা করতে পারি। হাইড্রোজেনের মধ্যে শক্তি স্তর হচ্ছে 1টি, লিথিয়ামের শক্তি স্তর 2টি। তাহলে যতই আমরা নিচের দিকে যাব তাদের শক্তি স্তরের পরিমাণ বাড়তে থাকে, যার কারণে আকারটা বড় হয়। এখানে ইলেকট্রন প্রোটনের আকর্ষণের কারণে যদিও একটু ছোট হয়, কিন্তু যতটুকু ছোট হয় তার চাইতে শক্তি স্তরের কারণে অনেক বেশি বড় হয়। তাহলে ফাইনালি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তরের কারণে তাদের আকার বড় হয়। তাহলে কথাটা আমরা একটু যদি সামারি টানি, ব্যাপারটা এরকম যে একই পর্যায়ের মধ্যে মানে যাদের শক্তি স্তর সবার সমান, সেই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন প্রোটনের আকর্ষণ দিয়ে আমরা ব্যাখ্যা করব। তাহলে তখন বাম থেকে ডান দিকে গেলে তাদের আকর্ষণ বেশি এবং আকার ছোট। আর যখন একই গ্রুপে থাকবে, শক্তি স্তর সমান হবে না, সেই ক্ষেত্রে শক্তি স্তরের ব্যাপারটা প্রায়োরিটি দিয়ে আমরা বলবো যে পরমাণুর শক্তি স্তর বেশি তার আকার বড়। ক্লিয়ার ব্যাপারটা? তারপরে আমরা 4র্থ নম্বরের যেই ইয়েটা আছে আয়নীকরণ শক্তি, সেটা নিয়ে কথা বলি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তি হচ্ছে এক মূল পরমাণুর প্রত্যেকের বহিস্থ শক্তি স্তর থেকে একটি করে ইলেকট্রন যদি আমরা বের করে নিয়ে আসলে সেগুলো ধনাত্মক আয়ন হবে। ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণের শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় ওই মৌলের আয়নীকরণ শক্তি। অর্থাৎ সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে, আমরা জানি সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 1টি, তার 3টি শক্তি স্তর টোটাল, 3টার মধ্যে বাহিরে আছে 1টি ইলেকট্রন। ওই 1টি ইলেকট্রন মানে 1 মোল সোডিয়াম নিয়ে প্রত্যেকটার থেকে 1টি করে ইলেকট্রন বাহির থেকে সরায় ফেললে তখন সেটা হয়ে যাবে কি সোডিয়াম পজিটিভ। তাহলে এই ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণের শক্তি লাগে সেটা হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। একই রকমভাবে আবার 1 মোল ম্যাগনেসিয়াম নিয়ে যদি আমরা কাজ করি, সেই ম্যাগনেসিয়ামের বহিস্থ শক্তি স্তর থেকে 1টি করে ইলেকট্রন সরায় নেওয়া ধনাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি। এইভাবে অন্যদের। তো দেখা যায় যে
বাম দিকের গুলোরকে আয়নে পরিণত করতে যে শক্তি লাগে ডান দিকের গুলোর আয়নে পরিণত করতে বেশি পরিমাণে শক্তি লাগে। এই কারণে বাম দিক থেকে ডান দিকের তাদের আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি। আর শক্তি কেন বেশি লাগবে তার ব্যাখ্যাটা আমরা এভাবে দিতে পারি যে যাদের আকার ছোট, আমরা তো জানি ডান দিকের গুলোর আকার ছোট, পারমাণবিক আকার যাদের ছোট তাদের আয়নীকরণ শক্তি বেশি, মানে বেশি শক্তি প্রয়োগ করে তাদের থেকে ইলেকট্রন বের করতে হয়। আর স্বাভাবিকভাবে আমরা এমনিতেও যুক্তি দিতে পারি যে ডান দিকের যে মৌলগুলো আছে এরা তো আসলে ইলেকট্রন পেতে চায়, এরা ওই যে অষ্টগত লাভের জন্য, এদের নিষ্ক্রিয় কাঠামো অর্জন করার জন্য এদের ইলেকট্রন প্রয়োজন। কিন্তু সেই অবস্থায় যদি আমরা তাদের থেকে ইলেকট্রন আরও উল্টা বের করতে চাই তাহলে তো তারা ইলেকট্রন ছাড়তে চাবে না, ছাড়তে চায় না বলে এদেরকে বেশি শক্তি প্রয়োগ করে তখন ইলেকট্রন বের করে আনতে হয়। এই জন্য তাদের আয়নীকরণ শক্তি বেশি। তো এখানে নর্মালি আমরা যেভাবে ব্যাখ্যা দিব সেটা হচ্ছে যে পরমাণুগুলোর আকার ছোট তাদের আয়নীকরণ শক্তি বেশি, আর যাদের আকার বড় তুলনামূলকভাবে তাদের আয়নীকরণ শক্তি কম। তারপরে ইলেকট্রন আসক্তি, 5 নম্বরের যে ধর্মটা আছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির উল্টা কাজটা। ইলেকট্রন আসক্তি হচ্ছে পরমাণুগুলোর মধ্যে আমরা ইলেকট্রন দিব, দিয়ে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করব, তখন পরমাণুগুলো শক্তি ছেড়ে দিবে। একটু খেয়াল করো, আগেরটা কি ছিল, আমরা পরমাণুর থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসব শক্তি প্রয়োগ করে, মানে আমরা শক্তি দিব, দিলে সে তখন ইলেকট্রন ছেড়ে দিবে। আর এখন আমরা যদি তাকে ইলেকট্রন দেই তাহলে তারা শক্তি ছেড়ে দিবে। শক্তি এবং এই পরমাণুর ইলেকট্রন দেওয়া নেওয়ার সাথে একটা সম্পর্ক আছে। তাহলে ইলেকট্রন যদি আমরা পরমাণুকে দেই পরমাণুর শক্তি ছাড়বে। তো কোন পরমাণু বেশি শক্তি ছাড়বে? যাদের বেশি পরিমাণে শক্তির বেশি ইলেকট্রনের প্রতি আকর্ষণ ছিল, ইলেকট্রন পাওয়ার প্রবণতা ছিল। কারণ সোডিয়াম ম্যাগনেসিয়াম বাম দিকের গুলো কিন্তু ইলেকট্রন পেতে চায় না, তাই তাদেরকে যদি আমরা ইলেকট্রন দিয়ে ঋণাত্মক করতে চাই এরা তো খুশি হবে না, কারণ এদের তো প্রয়োজন নাই ইলেকট্রন। এই জন্য খুশি না হওয়ার কারণে তারা শক্তিও কম ছাড়বে। আর এই ইলেকট্রনগুলো, এই পরমাণুগুলো ডান দিকে যারা আছে সালফার ক্লোরিন, এরা তো ইলেকট্রন পেতে চায়। তা আমরা যদি তাদেরকে ইলেকট্রন দেই তখন এগুলো স্যাটিসফাইড হবে, খুশি হইয়া বেশি বেশি শক্তি ছেড়ে দিবে। ওটা এরকম যে আমাদেরকে যদি কেউ একটা কাজ করে দেয়, সে আমার যদি পছন্দর কাজটা করে তাহলে আমি খুশি হইয়া বকশিশ তাকে বেশি দিব। আর আমার অপছন্দের কাজ যদি কেউ করে তাহলে বকশিশ তো দেওয়াটা মানে মানানসই না, তারপরে যদি সে চাই কিছু একটা দিলাম আর কি নামে মাত্র। তো এগুলোর ক্ষেত্রে এরকম, এই বাম দিকের মৌলগুলো তো ইলেকট্রন পাইয়া খুশি না, এই জন্য তারা শক্তি কম ছাড়বে। ডান দিকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো ইলেকট্রন পাইলে খুশি হবে, স্যাটিসফাইড হবে, তাই তারা বেশি বেশি শক্তি ছেড়ে দিবে। এই কারণে বাম দিক থেকে যতই ডান দিকের মৌলগুলোর দিকে আমরা যাব তাদের ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ বেশি পরিমাণের শক্তি তারা ছাড়বে। তো এটার ব্যাখ্যাটাও আমরা ওই আকারের সাহায্যে দিতে পারি। যে মৌলগুলোর পারমাণবিক আকার ছোট মানে কম তাদের ইলেকট্রন আসক্তি বেশি, যাদের পারমাণবিক আকার বড় তাদের ইলেকট্রন আসক্তি কম। ক্লিয়ার? তারপর আমাদের সর্বশেষ যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার হচ্ছে দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, আমরা জানি সমযোজী বন্ধন যখন তৈরি করে তখন দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রনের শেয়ার হয়। সেই শেয়ারকৃত ইলেকট্রন উভয় পরমাণু সমানভাবে ভোগ করবে, এটাই শর্ত থাকে।
কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই শর্ত তারা সবসময় মেনটেন করে না, যে কোনো একটাই বেশি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। এই টেনে নেওয়ার প্রবণতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ব্যাপারটা যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, এরকম যে হাইড্রোজেন আর ক্লোরিন, তারা দুইটি পরমাণু একটি একটি করে ইলেকট্রন দিয়ে মাঝামাঝি রেখে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করলো। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের এই যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এই ইলেকট্রন জোড় মাঝামাঝি না থেকে ক্লোরিনের দিকে চলে গেল। তাহলে সমযোজী যে বন্ধন, সেই সমযোজী বন্ধনের বন্ধন জোড় ইলেকট্রনকে কোনো পরমাণুর নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই ক্ষেত্রেও দেখা যায় যে ডান দিকের যে মৌলগুলো আছে এদের মধ্যে এই স্বার্থপরতা, এই যে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতাটা বেশি, কারণ তাদের পারমাণবিক আকার ছোট, কম। তাহলে যে সমস্ত মৌলগুলোর পারমাণবিক আকার ছোট, তাদের ইলেকট্রন বন্ধনজোড় ইলেকট্রনকে টেনে নেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ তাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা ধর্ম বেশি। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই পর্যাবৃত্ত ধর্মগুলোর মনে রাখতে পারি এবং পরীক্ষায় আসলে যে কোনোটাই আসুক ওইভাবে আমরা এদেরকে ব্যাখ্যা দিব। কারণ ক্লাসের শুরুতেই বলছি যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে বিশেষ করে এই পর্যাবৃত্ত ধর্ম নিয়ে অনেক প্রশ্ন হয়, জন্য পর্যাবৃত্ত ধর্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সবগুলো ধর্ম নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।